কিরে, রাতে রান্না বান্না করবি না? আজকে কি রান্না হবে? 7:30 তো বাজতে চললো। কি খাবি বল? বল, কিছু অপশন দে। কিছু অপশন? কিছু ভালো দেখে যতই সানডে। কি বলছিস? পনির অনেক দিন হ্যাঁ, কিন্তু পনিরটা কিন্তু একটু ভালো করে করতে হবে। নর্মাল পনির কিন্তু ভালো লাগে না তো। ভালো করে করতে হবে। ভালো করে করার জন্য লাগবে কি? মিক্সার গ্রাইন্ডার। সেটা তো নেই, মেসে থাকি আমরা। ঠিক আছে, কোনো ব্যাপার না। পনির লাভার দাও চলবে? খাওয়া যেতেই পারে। যদি ঠিকঠাক। হ্যাঁ, যদি ঠিকঠাক হয়। ঠিকঠাক মানে একদম মাখো মাখো করে বানাচ্ছি। ঠিক আছে, তাহলে তাই হোক। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। মেসের রান্নাঘর আমাদের, তো যেইটুকু যতটা পরিষ্কার রাখা যায়, ছেলেদের মেস বুঝতেই পাচ্ছেন, ততটুকু পরিষ্কার রেখে চেষ্টা করেছি রান্নাটা করার। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর আরেকটা কথা, লাবাবদার পনির কিন্তু নামটা দিয়েছি আমি নিচে জাস্ট ফর দ্যাট, কারণ দেবজ্যোতি একদমই পনির খেতে পছন্দ করে না। আমি এরকম একটা ভালো নাম, মানে এরকম একটা এক্সাইটিং নাম দেওয়ার কারণেই হয়তো হ্যাঁ বলেছে। তো এটা পুরোপুরি আমার নিজের রেসিপি, কোনো রকম কোনো অথেন্টিক রেসিপি বলবো না আমি। কিন্তু হ্যাঁ, এইটুকু বলতে পারি, মেস হোস্টেলে যেই ছেলে মেয়েরা আছে বা যারা নিউলি ম্যারেড, নতুন নতুন রান্না শিখছে, তাদের জন্য একটা দারুণ রেসিপি। তো বন্ধুরা, প্রথমেই যেটা করব সেটা হলো পনিরগুলোকে ভেজে নেব। আমরা নিজেরা পার্সোনালি একটু কড়া ভাজা পনির খেতে পছন্দ করি, তাই আমি একটু কড়া করে ভেজেছি। এটা পুরোপুরি নিজের প্রেফারেন্স, আপনি চাইলে হালকা করেও ভাজতে পারেন, কোনো ব্যাপার না। তো প্রথমে একে একে ভালো করে পনিরগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আজকে প্রায় মনে হয় 1 মাস পরে পনির হচ্ছে মেসে। এটার একটা কারণ এটাই যে মেসে আমাদের দেবজ্যোতি এবং নীলাদ্রি দুজনের মধ্যে কেউই তেমন পনির খেতে পছন্দ করে না। জাস্ট আজকে একটু অন্যরকম করে করছি বলে সবাই খুব এক্সাইটেড। তো দেখুন বন্ধুরা, পনিরগুলোকে ভাজা হয়ে গেছে, এগুলো আমরা তুলে নেব। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুটা পুরোপুরি অপশনাল, আমাদের মেসের রান্না, অ্যামাউন্টটা বাড়ানোর জন্য একটু আলু দিতেই হবে। আর যেহেতু এটা আমরা আজকে ভাত দিয়েই খাবো, তাই আলুটা মাস্ট, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আলুটাকেও সেমভাবে ভেজে নেব। আলুটা ভাজার সময় একটা জিনিস মনে রাখতে হবে, যে একটুখানি যদি লবণ দিয়ে দিই তাহলে কিন্তু আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো সেটাই আমি করলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার আলুগুলোকে ভেজে নেব। যতক্ষণে আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা কাজ করে নেব। সেটা হলো, এই একটা দইয়ের প্যাকেট আমি কিনে এনেছিলাম, 15 টাকা দাম। সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার কারণ এটাই যে একটা ক্রিমি টেক্সচার দইটার থেকে বেরিয়ে আসবে, যেটা পরে রান্নার মধ্যে দিলে আলাদাই একটা ক্রিমি ক্রিমি ব্যাপার হবে রান্নাটায়। তাই দেখতেই পাচ্ছেন, সুন্দর করে ফেটিয়ে নিলাম। এইবার আরেকটা কাজ করে নেব, সেটা হলো একটা নর্মাল মশলা বানিয়ে নেব। যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং একটু লবণ। এমন কোনো মশলা নেই যেটা মেস বাড়িতে বা নর্মাল বাড়িতে পাওয়া যায় না। এই প্রত্যেকটা মশলাই বাড়িতে অলওয়েজ প্রেজেন্ট থাকে, তো কোনো চিন্তাই নেই। ও হ্যাঁ, গরম মশলাটা দিতে ভুলবেন না কিন্তু। আর তার সাথে একটু আমি অ্যাড করেছি গোলমরিচের গুঁড়ো। যদিও আমি নিজে একটু স্পাইস খেতে পছন্দ করি, কিন্তু আমাদের মেসে দেবজ্যোতি এবং সাগ্নিক দুজন আছে যারা স্পাইস খেতে অতটা পছন্দ করে না। তো সবার কথা মাথায় রেখেই রান্নাটা করছি। তো তারপরে একটু জল দিয়ে এই মশলাটা রেডি করে নিলাম। তো ততক্ষণে ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি যে আলুগুলো মোটামুটি একটু সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, আর একটু হবে। তো আলুগুলো এবার তুলে নেব। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটু কড়া করে ভাজা পনিরগুলো যেই পাত্রে তুলে রেখেছি, সেই পাত্রেই আলুগুলোকেও তুলে রেখে দেব। এইবার নেক্সট যেই কাজটা করব সেটা হলো একটা ফোড়ন দেব। ফোড়নে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে একটু থেতে নেব, যাতে
মশলাগুলো না ছেটকায়, বিশেষ করে এলাচ। তো গরম তেলে এটাকে দিয়ে দিলাম। এইটা দেওয়ার সাথে সাথেই একটা দারুণ গন্ধ আসবে, যেই গন্ধটাই বুঝিয়ে দেবে রান্নাটা কতটা টেস্টি হতে চলেছে। ভালো করে গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ এবং 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এইগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজার সময় কিন্তু তাড়াহুড়ো করলে হবে না। সত্যি কথা বলতে গেলে এই রান্নাটাকে টেস্টি করার জন্য আস্তে ধীরে সময় নিয়ে রান্না করতে হবে, কিন্তু বেশিক্ষণ সময় তাও লাগবে না আমি বলবো, কারণ রান্নাটায় বেশি স্টেপস কিন্তু নেই। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলেই আমি দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুনের পেস্ট। আমি এটাকে আমিষ করে রান্না করছি, যদি আপনারা নিরামিষ করে করতে চান তো আদা রসুনের জায়গায় এখানে আপনারা আদা বাটাও দিতে পারেন, আর পেঁয়াজটাকে চাইলে স্কিপ করতে পারেন। কিন্তু আমি বলবো এইটাকে এরকম করেই করে দেখবেন, খেতে আরও ভাল লাগবে। সবগুলো ভাজাভাজি হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে থাকা টমেটো। হ্যাঁ, অবশ্যই টমেটোর পিউরি দিলে এখানে গ্রেভিটা আরও ক্রিমি হতো, কিন্তু যেহেতু আমরা মেসে থাকি, আমাদের কাছে নেই কোনো তেমন উপকরণ, তাই আমরা এটাকে এভাবেই দিয়ে দিলাম কেটে। যদিও পরে সেটাকে আমি ব্যালেন্স করে দেবো, দেখুন কি করে ব্যালেন্স করি। তারপরেই দিয়ে দিলাম যেই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম। এইবার সময় কষানোর। এবার কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, একদম সময় নিয়ে ভালো করে কষান দিতে হবে। তার মধ্যেই দিয়ে দিলাম একটু চিনি, যাতে সব টেস্টগুলো ব্যালেন্স হয়ে যায়। এইবার অপেক্ষা হলো কখন মশলাটা কষবে, দেখে নিই কতক্ষণ লাগে কষাতে। প্রথম একবার আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর তুলে দেখছি অল্প অল্প একটু বেরিয়ে এসছে এর মধ্যে থেকে তেল। তারপর আবার এটাকে ভালো করে নাড়ানাড়ি শুরু করে দিলাম। মশলাটা কষানোর সময় যেন আঁচটা মিডিয়াম টু লো থাকে, কখনোই হাই যেন না থাকে, তাহলেই কিন্তু কেলোর কীর্তি যাবে মশলা পুরো পুড়ে। আমার নিজেরও রান্না করতে গিয়ে কয়েকবার এরকম হয়েছিল, তাই আমি অভিজ্ঞতা থেকে বললাম। এইবার যেই মোটামুটি একটু গলে আসবে সব কিছু, তখন এরকম একটা গ্লাস নিয়ে তার পিছন দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, যতক্ষণ না পুরোটা একদম সেই ক্রিমি পেস্ট হয়ে যাওয়ার মতন হয়ে যাচ্ছে। তো দেখুন আমি ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। এখন কি আর মনে হচ্ছে যে এটা আমি মিক্সচারে পেস্ট করিনি? মনে হচ্ছে না হয়তো, আর মনে হলেও কিছু করার নেই, এর থেকে ভালো আর করা সম্ভব না। তো আরও 2 মিনিটের জন্য এটাকে কষিয়ে তারপর এটাকে আমি তুলে দেখছি যে অনেকটা তেল বেরিয়ে এসছে, মানে মশলা কষে গেছে। এবার আমি যেটা করলাম সেটা হলো এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দই। ফেটিয়ে রাখা দইটা দিয়ে এবার একটা জিনিস মনে রাখতে হবে, সিমটা মিডিয়াম টু লো করে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াতে থাকতে হবে। কন্টিনিউয়াসলি কিন্তু না নাড়ালে একটা চান্সেস তাও থেকে যায় দইটা কেটে যাওয়ার। যদিও দই ফেটিয়ে দিলে তেমন একটা কাটে না, কিন্তু রিস্ক নেওয়ার কী দরকার, চালান না হাতটা, অসুবিধার তো কিছু নেই। তো এই জন্যই একদম ভালো করে আমি এখন চালাচ্ছি নিজের হাত, যাতে ছুটে না যায় মশলার সাথে দইয়ের স্বাদ। তো ভালো করে মিশিয়ে ঢেকে রেখেছিলাম, তারপর তুলে দেখলাম আহা হা হা, কি সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। লাগছে তো লোভনীয়, হচ্ছে তো মনের মতন, জিভে আসছে তো জল। হ্যাঁ, এই জন্যই এটার নাম লাবাবদার পনির, আর কোনো কারণ নেই। তাহলে নেক্সট স্টেপে এগোনো যাক। ভালো করে মশলাটাকে আরও একটু কষিয়ে নিয়ে এইবার যেটা করব সেটা হলো আমি এবার একটু রেডি করে নেব কাসুরি মেথি। কাসুরি মেথি কিন্তু মেসে সচরাচর পাওয়া যায় না, কিন্তু আমি যেহেতু রান্না করতে একটু পছন্দ করি, তাই আমি একটা কাসুরি মেথির প্যাকেট এনে রেখেছিলাম। আপনাদেরও বলবো একটা কিনে এনে রেখে দেবেন, অনেক দিন ভালো থাকে, চিন্তার কোনো কারণ নেই। আর প্রত্যেক সস্তার রান্নাকে একটু ভালো টেস্টি ধাবা স্টাইল বানাতে এইটা বিশাল মাপে হেল্প করে। তো যেটা করতে হবে সেটা হলো ভালো করে একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে কাসুরি মেথিটা। অবশ্যই গ্যাস কিন্তু বন্ধ করে দেবেন, নইলে কিন্তু যাবে পুরো পুড়ে। হালকা একটু প্যানটা গরম হলেই চলবে। তো এবার দেখতেই পাচ্ছেন কাসুরি মেথিটা পুরো একদম
ক্রিস্পি হয়ে গেছে, সেটাকে আমি হাত দিয়ে ভালো করে পাউডার বানিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেভিটার মধ্যে। দেওয়ার সাথে সাথেই গ্রেভি শুরু করে দেবে নিজের গন্ধ ছাড়া। আর সেই গন্ধ এমন হবে যে পাশের বাড়ির লোক জিজ্ঞাসা করবে, কী গো দাদা, কী রান্না করছো? এবার আমি অ্যাড করছি এর মধ্যে পরিমাণ মতন লবণ। পরে যদি আবার মনে হয় যে লবণটা কম, একটু টেস্ট করার পরে আবার অ্যাড করব। তার সাথে একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, পুরোপুরি অপশনাল। কতটা স্পাইসি খাবেন সেটা পুরোপুরি আপনার ব্যাপার। এইবার মশলা পুরো ভালো করে কষে গেছে, চারিদিক দিয়ে তেল ফুরফুরিয়ে বেরিয়ে আসছে। এইবার আমি অ্যাড করে দেবো এর মধ্যে আলু, শুধুমাত্র আলু, নট আলু এবং পনির। পনির কিন্তু এত ধকল সহ্য করতে পারবে না, যাবে পুরো পনির ভর্তা হয়ে, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। ভালো করে আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো পনির, এবং ওই বাটিতেই, যেই বাটিতে পনির আলু রেখেছিলাম সেইখানেই ভালো করে একটু গরম জল দিয়ে সেইটাকে নাড়িয়ে চাড়িয়ে সেই জলটায় দিয়ে দিলাম রান্নার মধ্যে। ব্যাস, রান্না প্রায় শেষ। হ্যাঁ, শেষ কিন্তু বলিনি, প্রায় শেষ। এবার শুরু হবে আসল খেলা, মানে সবগুলোকে মিশিয়ে ঠিসিয়ে রেখে দিতে হবে একটু ভাপানোর জন্য। দেখুন তো কেমন লাগছে রঙটা, দেখলেন পনিরটা কেমন রং বদলে নিল তো পুরো এর নিজের রং, তার সাথে গ্রেভিরও। যাই হোক, গ্রেভিটা কিন্তু দেখতে হয়েছে হেভি ট্যাঙ্গি আর হেভি টেস্টি। আমি নিজে টেস্ট করে দেখেছিলাম এবং বন্ধুদেরও করিয়েছিলাম। ওরা বলছে আমরা কেন যে পনির খাই না আজকেই বুঝতে পারছিলাম। বানাবি এরকম পনির বারবার বানাবি, অলওয়েজ ওয়েলকাম। দেখুন তো রোজ রোজ এত খাটনি করা যায়, কিন্তু হ্যাঁ, আপনাদের জন্য নিশ্চয়ই করা যায়। তো যদি পছন্দ হয় রেসিপিটা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন বানাতে পেরেছেন এবং আপনাদের নিজেদের কেমন লাগলো। ব্যাস, তার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর একটু কাসুরি মেথি, সেই যে ভেজে রেখেছিলাম না, ব্যাস সেইটাই। এইবার চারিদিক থেকে যখন গন্ধে মম করবে, তখন আপনারা যদি চান এক ছুট মেরে চলে যেতেই পারেন কোনো তন্দুরি বা রুমালি রুটির জন্য, তাহলে কিন্তু ব্যাপারটা হয়ে যাবে আরও মজাদার। এইবার শেষে কিন্তু আমি একটু দিয়ে দিলাম ঘি, কিন্তু এটাতে একটু যদি আমুল বাটার পড়ে যেত না, ব্যাপারটা অন্যই হয়ে যেত। থাকলে দিয়ে দেবেন, আমাদের নয় বাজেট প্রবলেম, হলো না দেওয়া, ঘি ছিল, ঘি দিয়েই চালিয়ে দিলাম। তো এই ছিল আমার পনির লবাবদারের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আরেকটা কোনো ভিডিওতে। টাটা।